প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা নানা ধরনের রোগ নিয়ে কথা বলে থাকি। রোগ হলে কী করবেন, কোথায় যাবেন, কীভাবে চিকিৎসা নেবেন, কোন চিকিৎসা ভালো হয়, বাংলাদেশে চিকিৎসা হয় কিনা, এসব বিষয়ে কথা বলে থাকি। আজকে আমরা যে রোগটা নিয়ে কথা বলবো সেই রোগটা কিন্তু খুব কমন এবং সেটা নিয়ে একটা নাকের একটা রোগ, আমরা বলি সাইনোসাইটিস, এবং সাইনোসাইটিসের আধুনিক চিকিৎসা নিয়ে আমরা আজকে কথা বলবো। এজন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডক্টর মুশফিকুর রহমান, সহযোগী অধ্যাপক, নাক কান গলা বিভাগ, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর মুশফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। সাইনোসাইটিস নিয়ে আমরা কথা বলবো। এটা সবাই জানেন, সাইনোসাইটিস এই নামটা সবাই পরিচিত, কিন্তু আমি প্রথমে জানতে চাইবো যে এই সাইনোসাইটিস এই জিনিসটা কি, বা এই রোগটাই বা কি, কিভাবে হয়? জি, দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই বলি যে সাইনোসাইটিস আমাদের আসলে অনেকেই ভুগে থাকে, অনেকেই কমপ্লেন করে যে আমি সাইনোসাইটিসে ভুগছি। মূলত সাইনোসাইটিস হচ্ছে আমাদের নাকের চারপাশে এবং চোখের আশেপাশে কিছু সাইনাস বা বাংলায় যেটাকে বলি আমরা বায়ুকুঠুরি আছে, যেটার কাজ মূলত আমাদের রোগীরা কিন্তু এসে বলে আমার সাইনাস হয়েছে, ওইটাকেই বলে সাইনোসাইটিস যেটা আছে সেটাকেই সাইনাস বলে। কিন্তু আসলে সাইনাস মানে হচ্ছে ওই বায়ুকুঠুরিগুলো। হ্যাঁ, সাইনাস মানে হচ্ছে বায়ুকুঠুরি বা আমাদের চারপাশে কিছু সাইনাস আছে, যেমন চোখের নিচে ম্যাক্সিলারি সাইনাস আছে, চারপাশে ইথময়েড এবং স্পেনয়েড সাইনাস আছে, চোখের পিছন দিকে স্পেনয়েড সাইনাস, হ্যাঁ, এবং উপর দিকে এই জায়গাগুলোতে ফ্রন্টাল সাইনাস, এই চার ধরনের সাইনাস সাধারণত আছে। তো এই সাইনাসগুলোতে যদি কোনো কারণে ইনফেকশন হয় ব্যাকটেরিয়ার কারণে বা ভাইরাল, খুব কমন হচ্ছে ভাইরাল এবং ফাঙ্গাল, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলি সাইনোসাইটিস বা সাইনাসের প্রদাহ সহজ বাংলা ভাষায়। তো এইটা হলে বিভিন্ন সিমটমে আসলে ভুগে থাকে ওরা, বিশেষ করে নাক দিয়ে সর্দি, নাক বন্ধ, মাথা ব্যথা, এই কমন সিমটমগুলো নিয়েই কিন্তু আছে। আরও অনেক সিমটম আছে, তবে এই কমন সিমটম নিয়েই সাধারণত ভুগে থাকে। এই কন্ডিশনটাকে আমরা আসলে সাইনোসাইটিস বলে থাকি। আচ্ছা, এই রোগটা এমনি কেমন হয়, মানে এটা কি খুব কমন, বা এটা এপিডেমিওলজি জানতে চাই যে প্রাদুর্ভাবটা কেমন? জি, প্রাদুর্ভাব আমরা বলি যে সোসাইটি 10 to 20% পিপল কমনলি ভুগে থাকে এই সাইনাসের প্রদাহ, এবং এটার কমন কজ হচ্ছে কমন কোল্ড, বিশেষ করে ভাইরাল ইনফেকশন থেকে। এটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যে ইনফেকশন, সেটা শুরু হয় এই সাইনাসটা দিয়ে। নাক দিয়েই তো রেসপিরেটরি ট্র্যাক্টের প্রথম অংশ, আমাদের শ্বাসনালী, আমরা যেটাতে শ্বাস নেই সেটার প্রথম অংশটাই হচ্ছে নাক দিয়েই শুরু হয়। নাক, তারপরে নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস দিয়ে শুরু হয়। জীবনটা প্রথম ওখানে যায়। হ্যাঁ, জীবনটা প্রথম ওখানে হয়, এবং ওখানেই সাধারণত প্রথমে ফিল্টার হয়। নাকের যে মধ্যে যে ভিব্রিসি আছে, নাকের যে পশম আছে, এবং এই সাইনাসের একটা ফাংশন কিন্তু এই বায়ুটাকে, আমরা যে শ্বাস নেই, এই বায়ুটাকে পিউরিফাই করা, এবং বায়ুটাকে যে বাইরে যে আবহাওয়াটা, সেই আবহাওয়াটাকে, ঠান্ডা বায়ুটাকে একটু ময়েশ্চার করে, একটু হিট করে, তখন এইটাকে নিয়ে মূলত সাইনাসের ফাংশন এটাই, যে বাইরে যে রাব বায়ুটা আছে এই বায়ুটাকে ময়েশ্চার করে এবং এটাকে একটু শরীরের ভেতরে ঢোকানোর জন্য উপযোগী করে নেয়। তো এক পর্যায়ে দেখা যায় যে বিভিন্ন এয়ার পলিউশন, অ্যালার্জি, এসব কারণে এই সাইনাসটাই একসময় ইনভলভ হয়, সাইনাসটাই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, এবং পরবর্তীতে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে। তো এই কন্ডিশনটাই আসলে ম্যাক্সিমাম মানুষ ভুগে থাকে। তার মানে এটা আপনারা যে আপনাদের প্র্যাকটিসে, ডে টু ডে প্র্যাকটিসে প্রচুর রোগী এরকম? জি, সাইনোসাইটিসে ভোগার রোগী অনেক বেশি। বিভিন্ন কারণের মধ্যে আমি যেটা বললাম যে ভাইরাস ইজ এ মোস্ট কমন, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারাইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা আছে, হ্যাঁ, ক্যাটারাইটিস ভাইরাস আছে, অনেকগুলো ভাইরাস আছে, এবং ফাঙ্গাস দ্বারাও অনেকে আক্রান্ত হতে পারে। এটা কি সবারই হয়, মানে বড় ছোট সবার হতে পারে? বড় ছোট সবারই হতে পারে, বিশেষ করে এইসব কারণ যদি থাকে, যে একটা হচ্ছে অ্যালার্জি, একটা হচ্ছে এয়ার পলিউশন, একটা হচ্ছে তার নাকের স্ট্রাকচারাল যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে। অনেকের নাকের যে মাঝখানে যে আমাদের একটা হাড় আছে, যেটাকে আমরা নাজাল সেপ্টাম বলি, এই সেপ্টাম যদি খুব বেশি ডেভিয়েশন থাকে, অথবা যে সাইনাসের যে রাস্তাগুলো আছে, ওপেনিংগুলো আছে, এই ওপেনিংগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, ইনফ্লামেশনের কারণে, অথবা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটির কারণে, অথবা অনেক সময় নাকের ভিতরে পলিপ হতে পারে, পলিপ, টিউমার, এইসব কারণে কিন্তু যদি সাইনাসের যে ড্রেইন আছে, এই ড্রেইনগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সে ম্যাক্সিমাম টাইমে সাইনাস ড্রেইন হয় না, সাইনাসের কালেকশনগুলো জমে যায়, হ্যাঁ, সাইনাসের ভিতরে, তখন কিন্তু সে সাইনোসাইটিসে ভুগতে থাকে। তো এক ধরনের নাকের থেকে শ্লেষা বা ডিসচার্জ বের হয়, এক ধরনের অনেক সময় পেকে গেলে হলুদ সব সর্দি বের হয়, যার ফলে ওর নাকটা বন্ধ থাকে, স্টাফিনেস থাকে, এবং দেখা যায় যে এই রোগীগুলো কিন্তু মাথা ব্যথা নিয়ে আসে, ম্যাক্সিমাম রোগী মাথা ব্যথা নিয়ে আসে,
সাথে অনেকে বলে আমার দুর্গন্ধ থাকে নাকে, অনেকে ঘ্রাণও পায় না যারা ক্রনিক সাইনাসাইটিস ভুগে থাকে। আর আসলে সাইনাসাইটিসটা আমরা কয়েকটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাকিউট কন্ডিশন আর একটা ক্রনিক কন্ডিশন। যদি দেখা যায় যদি 12 সপ্তাহ, অনেক ক্ষেত্রে আছে মানে 4 থেকে 12 সপ্তাহ একটা ট্রানজ্যাকশন পিরিয়ড আছে, 12 সপ্তাহের বেশি হয়ে গেলে তখন এই কন্ডিশনটাকে আমরা ক্রনিক সাইনাসাইটিস বলি। আর যদি খুব শর্ট টাইমে হয় তাহলে এই কন্ডিশনটা 4 সপ্তাহের মধ্যে যদি লিমিটেড থাকে ইনফেকশন, তাহলে এই কন্ডিশনটা অ্যাকিউট সাইনাসাইটিস বলি। তো এত দীর্ঘ সময় থাকে কেন এই রোগটা? এইটা প্রথমে আসলে যেটা বললাম যে প্রথমে ভাইরাসের অ্যাটাক হয়, পরবর্তীতে এটা আমরা জানি ভাইরাস জনিত রোগ তাড়াতাড়ি সেরেও যায়। এই জন্য সাইনোসাইটিসগুলো অনেক সময় যে নর্মাল ফ্লু এর মতো, কিন্তু একটু সামান্য কিছু মিজার নিলেই সেরে যায়। অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগে না। যেমন আমরা অনেকে মানে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে কিন্তু প্রাথমিকভাবে এই সাইনোসাইটিসটা আমরা সারাতে পারি। এই চিকিৎসাগুলো লম্বা সময় থাকে কিভাবে তাহলে? জি, লম্বা সময় থাকে যদি ইনফেকশনটা রয়ে যায়, এক নম্বর ভাইরাল ইনফেকশনটা রয়ে যায়। ভাইরালটা পরবর্তীতে কিন্তু ভাইরাস থেকে পরবর্তীতে ব্যাকটেরিয়া ইনভেশন হয়, ভাইরাসটা পরবর্তীতে ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয়, তখন একই জায়গাতেই তখন এটা আসলে ক্রনিক সাইনোসাইটিসে রূপান্তরিত হয়। ঠিক আছে, তো কিছু কিছু মেজার আছে যেটার মাধ্যমে আমরা প্রাথমিক যে ভাইরাল ইনফেকশনটা আমরা প্রিভেন্ট করতে পারি। সেটা হয়তো আমরা পরে আলোচনা করব। কিন্তু শুরুতে আমি যেটা আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে আপনি বলছেন যে সব বড় ছোট সবারই এটা হতে পারে, তো রুগী কিভাবে বুঝবে যে তার, কারণ আমরা দেখেছি যে ধরেন পায়ুপথে যখন কোনো সমস্যা হয় সবাই বলে আমার পাইলস হয়েছে, যে কোনো রোগ হলেই বলবে পাইলস হয়েছে। ঠিক একইভাবে নাকের কোনো সমস্যা হলে আপনি দেখবেন যে এসে বলবে আমার সাইনাস বা পলিপাস, এই সব রোগী এরকম। এইটা আমরা একদম কমন। তো রুগীরা আসলে কিভাবে বুঝবে যে তার আসলে সাইনাসেরই সমস্যা হয়েছে এবং তার এখন চিকিৎসকের কাছে যাওয়া দরকার? কি কি মানে বেসিক সমস্যাগুলো কি হয়? যে বেসিক সমস্যার মধ্যে একটা হচ্ছে প্রথমেই তার নাক দিয়ে ডিসচার্জ হয়, নাক দিয়ে পুরুলেন ডিসচার্জ যেটাকে বলি, প্রথম দিকে সাদা থাকে, তারপরে দেখা যায় যে হলুদ বা সবুজ রঙের এক ধরনের নাক দিয়ে সর্দির মতো পড়ে। এক নাম্বার, এটা খুব কমন। এটা কি সবসময় পড়তে থাকে নাকি? হ্যাঁ, ক্রনিক্যালি থাকে। আবার অনেকে দেখা যায় যে সামনে দিয়ে পড়ে না, কিন্তু পোস্ট নেজাল ব্রিপ বলি আমরা, নাকের পিছন দিক দিয়ে এটা গলায় চলে আসে। তখন কিন্তু রোগীর থ্রট ডিসকমফোর্ট, বারে খক করে গলা পরিষ্কার করে কাশি দিয়ে ফেলে, গলার মধ্যে ডিসকমফোর্ট ফিল হয়, এইসব সিমটম নিয়ে আসে, একটা গেল। আর হচ্ছে নেজাল স্টাফিনেস, এই রোগীদের নাকগুলো বন্ধ হয়ে যায়, নাক বন্ধ সমস্যায় ভুগে থাকে, ডিসকমফোর্ট হয় নাকে, নেজাল অ্যালার্জি হয়, নাক চুলকায় অনেক সময়, ম্যাক্সিমাম টাইম এটা নিয়ে ভুগে থাকে। আর যারা সাইনাসে ভুগে কমন, তাদের একটা মাথা ব্যথা হয়, যেই সাইডে সাইনাস ইনভলভ সেই সাইডের সাইডটা মাথা ব্যথা হয়। রোগীরা বলে যে সিজদা দিতে গেলে খুব সমস্যা হয়। হ্যাঁ, এটা যাদের ফ্রন্টাল সাইনাস আছে, হ্যাঁ সাইনাস তো আমাদের একটু আগে বললাম যে আমাদের 4 ধরনের সাইনাস আছে। ম্যাক্সিলারি সাইনাস যেটা সামনে এই 2 চোয়াল, ফ্রন্টাল সাইনাস উপর দিকে হয়, চোখের চারপাশে আছে ইথময়েড এবং স্পেনার সাইনাস। অনেক সময় চোখে ব্যথা নিয়ে আসে, যদি চোখের পিছনে যে স্পেনার সাইনাসে যদি ইনভলভ হয়, চোখে ব্যথা নিয়ে আসে, নাকে ব্যথা হয়, অনেক সময় এই যে এই চোয়ালের অংশগুলা ব্যথা হয় এবং লাল হয়ে যায় যখন অ্যাকিউট কন্ডিশনটা হয়। ঠিক আছে, অনেকে ঘ্রাণ পায় না, আবার অনেকে বলে যে আমার একটা দুর্গন্ধ আসতেছে নাক দিয়ে, আর সবসময় এসে একটা দুর্গন্ধ ভাব থাকে। ঠিক আছে, একটু সবসময় একটু ফিভারিশ কন্ডিশন থাকতে পারে, জ্বর থাকতে পারে, হ্যাঁ উইকনেস থাকে, এইসব সিমটম নিয়ে আসলে রোগীরা আমাদের কাছে কমনলি আসে। জি, কোন একটা রোগী যখন এই সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে আসে, আপনারা কিভাবে এটা নিশ্চিত হন বা কিভাবে বোঝেন যে এই রোগীটা সাইনোসাইটিসে ভুগছেন? জি, তখন আমরা আসলে বেশ কিছু ক্লিনিক্যাল পরীক্ষা করি, আর রোগী যখন আসে তার সিমটম দেখে আমরা আসলে বুঝি যে এই প্রবলেম সে ভুগতে পারে সাইনাসে। তখন বেসিক্যালি আমরা চেম্বারে যেটা করি, আমরা হেডলাইট দিয়ে নেজাল স্পেকুলাম দিয়ে নাকটা আগে এক্সামিনেশন করি যে নাকে আসলে স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে না। হিস্ট্রি টেকিং খুবই ইম্পর্টেন্ট, যে তার এই সিমটমগুলো আছে কিনা, তার কাশি আছে কিনা, জ্বর ছিল কিনা, হিস্ট্রি তার হিস্ট্রিটা আমরা নেই প্রথমে, পরবর্তীতে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। বিশেষ করে নাকটা আমরা দেখি, হেডলাইট দিয়ে দেখতে পারি আমরা নাকে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, বিশেষ করে নাকের যে আমরা একটু আগে বললাম যে নাকের হাড় বাঁকা আছে কিনা, নাকে কোনো হাইপারট্রফি ইনফ্লেট টার্বিনেন্ট মাংস বাড়া আছে কিনা, বা নাকে কোনো পলিপ আছে কিনা, টিউমার আছে কিনা, এগুলো কিন্তু প্রাথমিকভাবে আমরা দেখে একটু বুঝতে পারি। এছাড়া আধুনিকভাবে আমরা এন্ডোস্কোপ দিয়ে দেখতে পারি, চেম্বারে আমরা অনেকেরই এন্ডোস্কোপ আছে, ক্যামেরা আছে, এই ক্যামেরা দিয়ে আরও স্পষ্টভাবে দেখা যায় নাকে স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। এছাড়া যদি আরও রেডিওলজিক্যাল বা ইনভেস্টিগেশনে আমরা যেতে চাই, সেক্ষেত্রে আমরা সিম্পল এক্সরে করে আমরা এটা দেখতে পারি যে সাইনাসগুলো ইনভলভ কিনা। এক্সরে পিএনএস, প্যারানাজাল সাইনাস অক্সিপিটাল ওএমবিও আমরা করে থাকি।
যদি আমরা মনে করি যে আরও ইনভেসিভ কিছু করা দরকার বা এটা টিউমার হতে পারে বা খারাপ কিছু হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই সিটি স্ক্যান দিয়ে থাকি। আমরা সিটি স্ক্যান অফ নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাস দিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু আরও ডিটেলস আমরা যে তার সাইনাস বা পলিপ বা কোনো টিউমার আছে কিনা বা কেন ক্যান্সার আছে কিনা সেটা আমরা কিন্তু এটাতে খুব ভালোভাবে পেয়ে যাই। এছাড়া নেজাল সোয়াব ফর অ্যালার্জি আমরা করতে পারি। তো কমনলি আমরা এক্স রে সিটি স্ক্যান করে আমরা কিন্তু সাইনাসটা ধরতে পারি। আচ্ছা, সিটি স্ক্যান কত মানে সবার ক্ষেত্রে কি প্রয়োজন হয় কিনা? না, সিটি স্ক্যান আমরা যখন করি যে আমরা কনভেনশনাল অনেক দিন ধরে চিকিৎসা দিচ্ছি, এক্স রেতে আমরা দেখি যে তার সাইনাস আছে কিন্তু কনভেনশনাল অনেক দিন ধরে চিকিৎসা দিচ্ছি, তার এটা ভালো হচ্ছে না। এক নাম্বার, আমরা যদি সাসপেক্ট করি যে এটা কোনো টিউমার হতে পারে, কোনো ম্যালিগনেন্সি বা ক্যান্সার হতে পারে, তখন আমরা সিটি স্ক্যান দিয়ে থাকি। আচ্ছা, আপনি যে পরীক্ষা নিরীক্ষা এগুলো কি সব আমাদের দেশে অ্যাভেলেবল কিনা, বা ঢাকাতে তো হয়তো অ্যাভেলেবল, ঢাকার বাইরের কি অবস্থা? জি, নাক কান গলা এগুলো যেগুলো বললাম সেগুলো আসলে কমন। সিটি স্ক্যান তো এখন বাংলাদেশে খুবই কমন, শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও সিটি স্ক্যান আছে, সব জেলা উপজেলায় সিটি স্ক্যান আছে। এক্স রে ইজ খুবই কমন, এক্স রে উপজেলা লেভেলেও, সরকারি লেভেলেও, বেসরকারি লেভেলেও সবখানেই এক্স রে হয়। তো এইটা একদম বেসিক টুল এক্স রেটা। এক্স রে করে আমরা মোটামুটি একটা ধারণা পেতে পারি, তার সাইনাসগুলার স্ট্রাকচার দেখতে পারি। সিটি স্ক্যান করে আরও স্পষ্ট ধারণা পাওয়া যায় যে তার কোন কোন সাইনাস ইনভলভ এবং কোথায় কোথায় ইনভলভ, কতটুকু আছে। কোনো এটা যদি টিউমার হয়, টিউমারটা কোনো তার ছড়িয়ে গেছে কিনা, চোখে ইনভলভ করছে কিনা, তার কোনো হাড় ইনভলভ করছে না, উপরে কিন্তু আমাদের ব্রেইন আছে, ব্রেইনে কোনো ইনভলভ করছে কিনা, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা সিটি স্ক্যানের ডিটেলস জানতে পারি। জি, তার মানে হচ্ছে সিটি স্ক্যান একটা পরীক্ষা যেটা খুব পরিষ্কারভাবে আমাদেরকে এই রোগটা সম্পর্কে অথবা এই রোগ না হলে অন্য কোন রোগ আছে কিনা সেটা সম্পর্কে একটা ধারণা দিতে পারে। যে এখন যদি আমরা আসি যে আপনার এটার চিকিৎসাটা আপনারা কিভাবে শুরু করেন, যে এটার চিকিৎসাগুলো সেটা একটু বলেন, তারপরে আমরা আধুনিক চিকিৎসার দিকে যাব। জি, আমরা প্রথমেই বলবো যে একদম ঘরোয়া চিকিৎসা, যে একটু ঠান্ডা সর্দি হলো, নাক বন্ধ, সর্দি আসছে, আপনি ঘরে বসেই কি চিকিৎসা করতে পারবেন। আমি বলবো যে একদম জাস্ট ওয়াটার দিয়ে, পানি দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন। কি, এক নাম্বার হচ্ছে প্লেন্টি অফ ওয়াটার ইনটেক করতে হবে, খুব তখন কিন্তু পানি বেশি খেতে হবে যেন এটা ঘন না হয়ে যায়, সর্দিটা ঘন না হয়ে যায়, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে একটু পানি ফুটিয়ে যে বাষ্পটা আছে, এই বাষ্পটা নেন হা করে বা নাক দিয়ে বাষ্পটা নিলে কিন্তু একটা সুদিং এফেক্ট পাওয়া যায়। তাহলে পানি দিয়ে আমরা প্লেন্টি অফ ওয়াটার নিলাম, পানি দিয়ে আমরা স্টিম নিলাম। আর এটা হচ্ছে নেজাল ইরিগেশন বা নেজাল ওয়াশ, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি নেজাল ডুশিং, সোজা কথা নেজাল ওয়াশ। আধা লিটার হালকা কুসুম গরম পানির মধ্যে 2 চামচ লবণ দিয়ে এই পানিটা নাক দিয়ে টেনে নেওয়া। তো টেনে নিলে যেটা হয়, নেজাল নাকের ভিতরে যেটা আছে যে মানে অর্গানিজমগুলো আছে এবং অবস্ট্রাকশনগুলো আছে, এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়, সাইনাসগুলো ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমরা পানি দিয়ে 3টা কাজ করতে পারি। একটা হচ্ছে প্লেন্টি অফ ওয়াটার, বিশুদ্ধ পানি খেতে পারি, না পানি ফুটিয়ে যে বাষ্পটা নিতে পারি। আর এটা হচ্ছে নাজাল ওয়াশ বা নাজাল ডুশিং বলি আমরা মেডিকেল টার্মে, যে আধা লিটার পানির মধ্যে 2 চামচ লবণ দিয়ে নাকটা ওয়াশ করতে পারি। এই 3টা কাজ করলে কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা প্রাথমিকভাবে সাইনাস থেকে মুক্তি পেতে পারি। তারপরেও যদি এটা আরও সমস্যা দেখা দেয় বা থেকে যায়, যদি স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি থাকে, সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা আসলে প্রাথমিকভাবে আমাদের কাছে যখন রোগী আসে তখন কিছু অ্যাডভাইস করি, যেমন সে অ্যালার্জি, ধুলাবালি এগুলো অ্যাভয়েড করবে। আচ্ছা, কোনো খাবারে তার যদি অ্যালার্জি থাকে সেটা অ্যাভয়েড করবে। সে স্মোকিং অ্যাভয়েড করবে, ধুলাবালি এবং ডাস্ট এবং মাইট অ্যাভয়েড করবে। তার যদি বিছনা ঝাড়তে অ্যালার্জি হয় সেইটা অ্যাভয়েড করবে। তার যদি কোল্ড অ্যালার্জি থাকে সেটা অ্যাভয়েড করবে। এগুলা কিন্তু আমরা প্রাথমিকভাবে আমরা অ্যাভয়েড করলে রোগীরা কিন্তু অনেকখানি মানে এই সাইনাস থেকে বেঁচে যেতে পারে। এক নাম্বার, প্রাথমিকভাবে আমরা যখন আমাদের কাছে আসে আমরা তাকে একটু নেজাল ডিকনজেস্টেন্ট বা নাকে ড্রপ দিয়ে থাকি, অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি এবং সেই সাথে অনেক সময় নেজাল স্প্রে দিয়ে থাকি, স্টেরয়েড স্প্রে আছে বিভিন্ন ধরনের, নাকের স্প্রে দিয়ে থাকি। এগুলো দিয়ে আমরা একদম প্রাথমিক চিকিৎসা করি। তার সিমটম যদি ইমপ্রুভ না করে, আমরা বলবো যে 7 থেকে 10 দিনে যদি তার সিমটম ইমপ্রুভ না করে, তখন আমরা আসলে চিন্তা করি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কজ আছে কিনা, তখন কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা প্রিফারেন্স অ্যামোক্সিলিন ক্লাভিনিক অ্যাসিড বা সেফুরোক্সিম ক্লাভিনিক অ্যাসিড এইসব জাতীয় অ্যান্টিবায়োটিক আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে ইন কেস যদি তার 7 থেকে 10 দিনের মধ্যে ভালো না হয়, নর্মাল ওষুধ দেওয়ার পরে। এই হচ্ছে আমাদের একদম প্রাথমিক চিকিৎসা। জি,
তো এখন ধরেন প্রাথমিক চিকিৎসা কেউ করলো, করার পরে দেখা গেল যে কোনো উন্নতি হচ্ছে না তেমন, সেই ক্ষেত্রে এটার জন্য কি অপারেশনের প্রয়োজন হতে পারে কিনা? জি, অপারেশনের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমরা কিছু ইনভেস্টিগেশন করে দেখে নিই যে আসলে তার সাইনোসাইটিসের মানে কোন পর্যায়ে সাইনোসাইটিসটা আছে। অনেক ক্ষেত্রে এক্সরে আমি একটু আগে বললাম, অনেক ক্ষেত্রে সিটি স্ক্যানও লাগতে পারে। জি। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে তার সাইনাসগুলো পুরোপুরি ইনভলভ বা সাইনাসের মেজর ব্লকেজ আছে, রোগের তীব্রতা অনেক বেশি। জি, তীব্রতা বেশি এবং বারে বারে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার পরেও যদি তার সিমটম উন্নতি না হয়, এবং অনেক সময় সাইনোসাইটিস সাথে যেটা পরবর্তী যেটা ফল হয় নেজাল পলিপ, নাকে যদি পলিপ চলে আসে কনজারভেটিভ দেওয়ার পরেও ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আমরা আসলে সাইনাস সার্জারি করার একটা সিদ্ধান্ত নিই। এখানে একটু থামতে হচ্ছে কারণ আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই সার্জারিগুলো শুনবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠানে? আজকে আমরা কথা বলছিলাম সাইনোসাইটিসের আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর মুশফিকুর রহমান, সহযোগী অধ্যাপক, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর মুশফিক, আমরা বিরতির আগে জানছিলাম যে আপনার কাছ থেকে যে এটা অনেক সময় সার্জারিও করা লাগে বা অপারেশন করা লাগে। আপনি বলছিলেন যে কোন কোন ক্ষেত্রে আপনারা অপারেশন করেন। এখন যদি আমরা জানি যে অপারেশনগুলো কি কি ধরনের হয়ে থাকে এখানে? জি, অপারেশন আমরা কনভেনশনাল যদি আমরা বলি যে সাইনাস সার্জারি, এটা কনভেনশনাল আগে যেটা করা হতো, যদি পলিপ থাকে বা নাকে কোনো হাড় বাঁকা থাকে, সেটা আমরা সেপ্টোপ্লাস্টি করি, অনেক সময় পলিপেক্টমি করি। তবে আধুনিক যেটা করা হয়, সাইনাস যদি থাকে, আধুনিক যে চিকিৎসাটা আছে সেটা হচ্ছে ক্যামেরার মাধ্যমে বা এন্ডোস্কোপের মাধ্যমে, যেটাকে আমরা বলি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। আমাদের যে সাইনাসগুলো আছে সেইগুলোকে ফাংশনিং রেখে, সেগুলো যে রাস্তাগুলো আছে, সেগুলো যে ওপেনিংগুলো আছে, সেগুলোকে ফাংশনিং রেখে আমরা যে প্যাথোলজিগুলো আছে, যদি এখানে নাকের সেপ্টাম ডেভিয়েশন থাকে সেটা আমরা করতে পারি, যদি পলিপ থাকে সেটা আমরা রিমুভ করতে পারি, যদি টিউমার থাকে সেটা আমরা রিমুভ করতে পারি। নাকে বিভিন্ন ধরনের বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমার থাকতে পারে, সেগুলো আমরা রিমুভ করে দিব। এবং সেই সাথে যে সাইনাসগুলো আছে সেগুলোর মধ্যে যে পাথওয়েটা আছে, সাইনাসের রাস্তাগুলো আছে, সেগুলো আমরা ক্লিয়ার করে দিই, খুলে দিবেন, খুলে দিই, ওপেন করে দিই। এবং সাইনাসের মধ্যে যেই পাসগুলো জমে থাকে, পুজ জমে থাকে, সেটা আমরা ড্রেইন করে দিই, সেটা আমরা সাকশন করে নিয়ে আসি, লাইনিংটাকে ক্লিয়ার করে দিই, যার ফলে সাইনাসগুলো ফাংশনিং হয়। এই সার্জারির নাম হচ্ছে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। আচ্ছা, এই সাইনাসগুলোতে সাধারণত যেটা হয়, সাইনোসাইটিস হলে এখানে পাস জমে যায়, পুজ জমে যায়, ইনফেকশন হতে হতে এই জায়গায় পুজ জমে যায়। এই জায়গাগুলোতে যে লাইনিং বা মিউকাসগুলো থাকে, এগুলো খুব থিকেনিং হয়ে মোটা হয়ে যায়। অনেক সময় এই জায়গায় কিন্তু পলিপ হয়ে যায় আস্তে আস্তে, ওর ভিতরেই, এই সাইনাসের ভিতরেই কিন্তু পলিপ হয়ে যায়। এই পলিপটাই অনেক সময় দেখা যায় যে আস্তে আস্তে এই সাইনাস থেকে, যেটা নাকে যদি পলিপের কথা আমরা একটু বলি, এই পলিপ কিন্তু আমাদের দুই ধরনের আছে। একটা অ্যালার্জির কারণে যেটা হয় ইথমডাল পলিপ, যেটা দুই নাকে অনেকগুলা পলিপ হয়। আবার যেটা ইনফেকশনের কারণে হয় সেটা হচ্ছে অ্যান্ট্রোকনাল পলিপ, মানে অ্যান্ট্রাম, ম্যাক্সিলারি অ্যান্ট্রাম থেকে শুরু করে পিছন দিকে এই পলিপটা যায়। মানে এই পলিপটা কিন্তু এই সাইনাস থেকেই তৈরি হয়, তৈরি হয়ে আস্তে আস্তে বের হয়ে নাক দিয়ে পিছন দিকে চলে যায়। এরকমও অনেক রোগী আসে পলিপের সাথে সাইনাস নিয়ে, কমনলি অনেক রোগী আসে। এই সাইনোসাইটিস ছিল, আস্তে আস্তে সে চিকিৎসা করার নেই, এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে পলিপে রূপান্তরিত হয়েছে। এবং একসময় নাক একদম টোটালি যখন বন্ধ হয়ে যায়, তখন রোগীরা আমাদের কাছে আসে যে একদমই সে তো শ্বাস নিতে পারতেছে না, মুখ দিয়ে শ্বাস নিতে হচ্ছে আলটিমেটলি। তো এই কন্ডিশনগুলোও কিন্তু আমরা এই সার্জারি, যে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারির মাধ্যমে, তখন আমরা ওই পলিপগুলোকে রিমুভ করতে হয় এবং এই সাইনাসগুলোকে ফাংশনিং করতে হয়, সাইনাসগুলোর লাইনিংগুলো ক্লিয়ার করতে হয়, সাইনাসগুলোর রাস্তাগুলো ক্লিয়ার করতে হয়, এবং নাক দিয়ে যেন সে শ্বাস নিতে পারে ঠিক মতো, হ্যাঁ, এবং তার স্মেলটা যেন ঠিক থাকে। নাকের তো কাজ একটা শ্বাস নেওয়া, আর একটা হচ্ছে গন্ধ, ঘ্রাণ, সেটা যেন ঠিক থাকে, যেটা ঘ্রাণের যে সেন্টারগুলো আছে সেটা নাকের উপরের অংশে, তো সেইগুলো যেন নষ্ট না হয় সেদিকে আমরা খেয়াল রেখে এই সার্জারিটা করে থাকি। সেটার নাম হচ্ছে ফেস বা ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। আচ্ছা, আপনি তো বললেন যে এটা একটা এন্ডোস্কোপের মাধ্যমে করা হয়, ক্যামেরার মাধ্যমে, তার মানে কি এটা কি কাটাছেঁড়া করতে হয় না তেমন? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কাটাছেঁড়া করতে হয় না, যে বাইরে দিয়ে কোনো কাটাছেঁড়া নাই, নো ডাউট। এটা আমরা যেটা করি, ক্যামেরা দিয়ে ভিতর থেকেই আমরা এই কাজটা করে থাকি। কাটাছেঁড়া বলতে আমাদের তো টিউমার নিয়ে আসতেই হবে, সেটা তো অন্য বিষয়, সেটা বাইরে থেকে কাটা, যে বাইরে থেকে, এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে বাইরে থেকে কোনো কাটাছেঁড়া নেই। জি, এটা আমরা ক্যামেরা দিয়ে মানে ইনস্ট্রুমেন্টাল অথবা আমাদের যে আধুনিক আরও
ইনস্ট্রুমেন্ট আছে যেটা মাইক্রোডিব্রাটার বলি, যেটাতে কেটে কেটে নিয়ে আসে, পলিপ বলেন বা টিউমার বলেন, এটাকে আমরা সাকশন এবং কাটিংয়ের মাধ্যমে নিয়ে আসি, যেটাকে আমরা বলি মাইক্রোডিব্রাটার, সেটার মাধ্যমে আধুনিক মেশিনের মাধ্যমে আমরা নিয়ে আসি। কিন্তু আপনি তো বলছেন যে এগুলো তো খুব ছোট এবং এর ছিদ্রও তো খুব ছোট, তাহলে ওর ভিতরে আপনারা ঢুকেন কিভাবে? ইনস্ট্রুমেন্ট যেটা আছে, এন্ডোস্কোপগুলোও চিকনি, যেটা তৈরি করা হয়েছে নাকের অপারেশনের জন্য, নাকের ছিদ্র দিয়ে ইজিলি ঢোকা যায়। এটা 4 মিলিমিটার চড়া হয়, যার ফলে এটা ইনস্ট্রুমেন্টেশন করতে আমাদের অসুবিধা হয় না। এবং যেটা হয়, এটা একটা সুবিধা হচ্ছে, আমরা কিন্তু বড় স্ক্রিনে দেখে অপারেশনটা করি। অনেক বড় স্ক্রিন, টিভি স্ক্রিন, যেটা 24 ইঞ্চি বা 30 ইঞ্চি স্ক্রিনে দেখে আমরা কিন্তু অপারেশন করি, যার ফলে অ্যাকচুয়ালি যে জিনিসটা যতটুকু সাইজ তার চেয়ে অনেক বড় করে আপনারা দেখতে পারেন। বড় করে দেখা হয়, মোর স্পেসিফিক এবং ডিজিজটাকে ক্লিয়ার করার জন্য আমরা দেখি। এবং এটা জুম হয়, এন্ডোস্কোপ মানে এটা প্রায় 10x জুম হয়। হ্যাঁ, তো জুম করে করার কারণে আমাদের যেটা হয় যে আমরা যে ছোটখাটো যদি পলিপ থাকে, ছোটখাটো যদি প্যাথোলজি থাকে, আমরা যেমন এই যে মোবাইলে ছবি বড় করে দেখতে পারি। জি জি। আগে যেটা কনভেনশনাল করা হয়তো যে হেডলাইট দিয়ে, মাথার হেডলাইট দিয়ে আপনি চোখে যা দেখতে পান সেটাই আপনি প্যাথোলজি নিয়ে আসতে পারেন। অনেক সময় আমরা আনতে পারছি, অনেক সময় দেখা যায় যে প্যাথোলজি বা পলিপ রয়ে গেছে, অসুখ রয়ে গেছে। তো এই ক্ষেত্রে যেটা হয়, এন্ডোস্কোপের মাধ্যমে যেটা হয়, আমরা কিন্তু সব প্যাথোলজিটাই পুরোপুরি নিয়ে আসতে পারি, যার ফলে যেটা উপকার হয় রোগীর, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে হিলিংটা খুব দ্রুত হয়। 2 নাম্বার হচ্ছে রোগীর যে বারে বারে রোগ যে হওয়া, যেটাকে আমরা রিকারেন্স বলি, যে অনেকেই বলে যে সাইনাস বা পলিপ হলে তো আবার হয়, তো সেটা কিন্তু এক্ষেত্রে আমরা রিকারেন্স বা বারে বারে যে হওয়া, অপারেশনের পর আবার হওয়া, সেটা কিন্তু এটার দ্বারা প্রিভেন্ট করা যায়। রিকারেন্সটা কিন্তু এই এন্ডোস্কোপির মাধ্যমে অপারেশন করার কারণে অনেকখানি কমে আসছে। আচ্ছা, আপনি ভালো, এই প্রশ্নটা আমি আপনাকে হয়তো এমনি করতাম, কারণ হচ্ছে যে অনেক সময় রোগীরা বলেন যে সাইনাসের চিকিৎসা করে ভালো হয় না, হ্যাঁ, সুতরাং অপারেশন করে লাভ কি? তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা এই বারবার কেন হয়, এটা একটু প্রথমে জানবো, তারপরে হচ্ছে যে অপারেশনের পরে আবার হয় কিনা সেটাও জানবো। প্রথমে জানতে চাই যে কেন এই ধারণাটা কেন রোগীদের মধ্যে আসলো? যে এই ধারণাটা আসলে আগে থেকে আসছে, অনেক আগে থেকে, যখন আসলে এন্ডোস্কোপিক সার্জারিটা বাংলাদেশে হতো না, তখন আমরা যেটা করতাম, আমরা সাইনোসাইটিস হলে যেটা করতাম, যে যদি নেজাল কোনো প্যাথোলজি থাকে, এটা হেডলাইট দিয়ে কনভেনশনাল ওয়েতে আমরা অপারেশন করতাম। এবং যেটা করা হতো, সাইনোসাইটিস থাকলে একমাত্র ম্যাক্সিলারি সাইনাস পৌঁছানো যায়, যেটা আমরা করতাম যে এন্ট্রাল ওয়াশ আউট, নাকের নিচে দিয়ে একটা ছিদ্র করে, নাকের ভিতর দিয়ে একটা ছিদ্র করে, এটাকে আমরা নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ আউট করতাম, যেটাকে বলে এন্ট্রাল ল্যাভেজ বা এন্ট্রাল ওয়াশ আউট। এইটাই ছিল আমাদের আসলে সাইনোসাইটিসের চিকিৎসা। তো যার ফলে একটা সাইনাস হয়তো আমরা ইনভলভ করতে পারতাম, এছাড়া কিন্তু আরও সাইনাস আছে, যেমন ফ্রন্টাল সাইনাস, পিছন দিকে অন্যান্য সাইনাস, ওখানে যাওয়া খুব মুশকিল ছিল, যার ফলে সাইনাসের প্রবলেমটা দেখা যেত রয়ে গেছে। এবং যদি পলিপের কথা বলেন, নাকের ভিতরে যদি কোনো প্যাথোলজি থাকে, সেই প্যাথোলজিগুলো আমরা কনভেনশনাল লাইট দিয়ে করতাম, যার ফলে অনেক ক্ষেত্রে প্যাথোলজি রয়ে যেতে সম্ভাবনা ছিল। কিন্তু আমরা এখন যেটা করি, যে আধুনিক এন্ডোস্কোপের মাধ্যমে আমরা যে সাইনাসের ওপেনিংগুলা ওপেন করে দিই, সাইনাসের যে ড্রেনেজ সিস্টেমটা আমরা স্টাবলিশ করে দিই, সাইনাসটা যেন ফাংশনিং থাকে সেটা করে দিই, জুম করে বড় করে দেখে করে দিই, যার ফলে প্যাথোলজিও আমরা রিমুভ করতে পারি, যার ফলে সাইনাসটা ফাংশনিং থাকে, প্রত্যেকটা সাইনাসকে ইনভলভ করা যায়, একদম চোখের পিছনে যে স্পেনয়েড সাইনাস আছে সেই পর্যন্ত আমরা পৌঁছতে পারি, যার ফলে রোগীদের রিকারেন্স কিন্তু অনেক কমে যায়। মানে এই রোগটা ফিরে আসার যে একটা মিথ তৈরি হয়েছে, সেটা আসলে অনেক আগে থেকেই তৈরি হয়েছে, যখন কনভেনশনাল ওয়েতে করা হতো। এখন আধুনিক যে অপারেশনগুলো করার কারণে কিন্তু এই রিকারেন্সটা অনেক কমে গেছে। তার মানে হচ্ছে যে যদি এখন আপনারা যে আধুনিক অপারেশনগুলো করে থাকেন, সেগুলো করলে আসলে ফিরে আসার সুযোগ অনেক কম। আচ্ছা, এবারে একটু এবং সেই সাথে আমি একটু বলবো যে অপারেশনের পরেও কিছু রোগীদেরও ভূমিকা আছে। অপারেশনের পরেও আমরা অ্যাডভাইসে আমরা একটু পরে আসতাম, যে অপারেশনের পরে আসলে কি করা লাগে, রোগীদের অ্যাডভাইস কি, যে এই অপারেশনটা, বিশেষ করে সাইনাসের অপারেশন, এই অপারেশন যখন আমরা করে দিই, এরপরে কিন্তু রোগীদেরও কিছু দায়িত্ব আছে, আমরা কিছু অ্যাডভাইস দিয়ে দিই। অনেক সময় রোগীরা আসলে অ্যাডভাইসগুলো হয়তো বুঝে না, অথবা যখন ভালো হয়ে যায় তখন এটা ভুলে যায় আর করে না। যেমন ওষুধ খেতে বললে হয়তো ওষুধ খায়, কিন্তু অ্যাডভাইস মানার ক্ষেত্রে বা উপদেশ মানার ক্ষেত্রে কিন্তু রোগীরা খুব বেশি সচেতন। এটা যখন সে একটু ভালো হয়ে যায় তখন সে আর এটা আর করে না। যেমন এই সাইনাস সার্জারির পরে একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাডভাইস হচ্ছে নেজাল ডুশিং, নাকটা ওয়াশ করা সবসময়, যে এই আধা লিটার পানির মধ্যে
হালকা কুসুম গরম পানির মধ্যে 2 চামচ লবণ দিয়ে নাকটা আমরা দীর্ঘ সময় ওয়াশ করতে বলি। এটা অনেক সময় 6 মাস, 1 বছর, 2 বছর, অনেক সময় সারা জীবনও করা লাগতে পারে। তো এই জিনিসটা যখন মানুষ রোগীরা ছেড়ে দেয় তখন কিন্তু রিকারেন্সটা হওয়ার সম্ভাবনা থাকে। নেজাল ইরিগেশন বা নেজাল ডুসিং যেটাকে বলি, সেটা ছেড়ে দেওয়াটাও আর একটা রিকারেন্সের একটা কারণ। ঠিক আছে, তো এই জিনিসগুলো যখন করবে, রোগীরাও যখন নিয়মগুলো মানবে এবং আমরাও যখন আধুনিক অপারেশনের মাধ্যমে করি, এই দুইটা কারণে কিন্তু রিকারেন্স বা আবার রোগটা ফিরে আসার সম্ভাবনা অনেক কমে গেছে এখন। আচ্ছা, এবারে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এটার খরচ কেমন, মানে আপনি যে অপারেশনটার কথা বললেন এটা খুব দামি একটা অপারেশন কিনা? এখন এইটা আসলে খরচটা বিভিন্ন ইনস্টিটিউটের উপর নির্ভর করে। যেমন গভর্নমেন্ট ইনস্টিটিউট যদি ভালো, যেগুলো নাকান গলা ইনস্টিটিউট বা ঢাকা মেডিকেল সরওয়ার্দিতে, এই সব জায়গা, বঙ্গবন্ধু পিজি হাসপাতালে, এইসব জায়গায় কিন্তু এইসব অপারেশন হচ্ছে, এক্ষেত্রে তো খরচ কম। তারপরে সরকারি হাসপাতালেও এটা একদম বিনামূল্যে বা স্বল্প মূল্যে করা সম্ভব। আর প্রাইভেট ইনস্টিটিউটের মধ্যে হচ্ছে। এখন খরচটা কর্পোরেট যে হাসপাতালগুলো আছে সেটা তো আসলে হাসপাতাল টু হাসপাতাল ভ্যারি করে। এটা মোটামুটি 50-র মধ্যে পড়ে, 50K এর মধ্যে হয়ে যায় সাধারণত। তার মানে কিন্তু সরকারি হাসপাতালেও এটা যে হচ্ছে এটাও সম্ভব। ঢাকার বাইরে কি এই অপারেশনগুলো হয়? ঢাকার বাইরে সাধারণত মেডিকেল কলেজগুলোতে হচ্ছে, অনেক মেডিকেল কলেজে নাই, তবে ম্যাক্সিমাম মেডিকেল কলেজগুলোতে আছে, এখন চালু হয়ে গেছে এই অপারেশন। তার মানে হচ্ছে যে এটা এরকম না যে এটা শুধুমাত্র ঢাকায় নির্দিষ্ট কিছু জায়গা বা কয়েকজন ডক্টরের কাছে এসে করতে হবে, বিষয়টা তা না। ঢাকার বাইরেও এই আধুনিক চিকিৎসা অবশ্যই মেডিকেল কলেজগুলোতে অবশ্যই থাকার কথা, কারণ মেডিকেল কলেজগুলোতে নাকান গলা ফ্যাকাল্টি এরা আছেন, বড় বড় আধুনিক মেশিনগুলো আছে। আমি দেখেছি চিটাং মেডিকেলে হয়, ময়মনসিংহ মেডিকেলে হয়, মেডিকেল কলেজগুলোতে অবশ্যই হওয়ার কথা। জি, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ধরেন একজন এই চিকিৎসা করলো না, কোনো ভালো করে চিকিৎসা নিল না বা অবহেলা করলো বা যে কোনো কারণে চিকিৎসা যদি না করে, সেক্ষেত্রে কি কি জটিলতা হতে পারে? জি, এটা তো খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে যে নাক দিয়ে সর্দি হচ্ছে বা এটা নাক বন্ধ মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, এটাকে সে চিকিৎসা করতেছে না ঠিক মতো। যদি আসলে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন থাকে, এই ইনফেকশনগুলো কিন্তু অনেক সময় ছড়ায়। যেমন এই সাইনাস থেকে, সাইনাসের সাথে খুব কাছাকাছি রিলেটেড কয়েকটা স্ট্রাকচার আছে, যেমন আমাদের চোখ, একটু উপরে আছে ব্রেইন, পাশেই আছে কান। সমস্যাগুলো এখানেই হয়। সাইনাস থেকে যারা সাইনাসাইটিসে ভুগে থাকে, কমন যেটা হয় যে কানে ইনফেকশন চলে যায়, প্রথমে কান বন্ধ হয়ে যায়। অনেকেই বলে নাকের সমস্যা থেকে কানের সমস্যা, কারণ নাকের যে একটু পিছনের অংশ যে নাসোফ্যারিংস, এটার সাথে একটা টিউব থাকে যেটাকে আমরা বলি ইউস্টিশিয়ান টিউব। এই টিউব দ্বারা কিন্তু কানের সাথে কানেক্টেড। কানের যে ড্রেইনটা হয়, কানের যে ইয়ার ড্রামের পিছনে যে আমাদের যে কানের যে অংশ থাকে, সেই ড্রেইনটা কিন্তু এই টিউব দিয়ে হয়। আচ্ছা, তো সাইনোসাইটিসের কারণে, প্রদাহের কারণে কিন্তু এই টিউবটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো বন্ধ হয়ে গেলে যাতে কানের ফাংশনটা ঠিকমতো হয় না, কানটা বন্ধ হয়ে যায় এবং একটা সময় দেখা যায় যে ইনফেকশন কিন্তু এই টিউব দিয়ে কানে চলে গেছে। তখন কানে প্রচণ্ড ব্যথা হয় এবং অনেক সময় দেখা যায় যে রোগীটা দেখা যায় যে কানে পর্দা ফেটে চলে আসে, যেটাকে আমরা বলি ASOM, অ্যাকিউট সাবঅ্যাকুয়াটিক অটিজম। কানের ইনফেকশন হয়ে কানটা ফেটে যায়। এটা বাচ্চাদের কিন্তু কমনলি নাকের থেকে শুরু হয়েছে, নাকের থেকে, সাইনাস থেকে, কিন্তু পরবর্তীতে এই কমপ্লিকেশনটা হতে পারে। ইনফেকশনটা কানে চলে গেল, কানের পর্দাটাও কিন্তু নষ্ট হয়ে গেলে পরে কিন্তু নাকেও অপারেশন লাগে, কানেও অপারেশন লাগে, পর্দার অপারেশন লাগে। এই একটা কারণ, কারণ কাছেই কান আছে। আর এটা হচ্ছে চোখ, খুব কমন যেটা হয় যে এই সাইনাস ইনফেকশনটা চোখে চলে যায়, যেটাকে আমরা প্রাথমিকভাবে অরবিটাল সেলুলাইটিস হয়, চোখের চারপাশ, চোখটা লাল হয়ে যায় চোখের চারপাশে, এবং পরবর্তীতে অরবিটাল অ্যাবসেসও হতে পারে, চোখের চারপাশে পুজ জমে যেতে পারে। অনেক সময় এক্ষেত্রে ব্লাইন্ডনেসও, অন্ধ, অনেক সময় চোখ নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া ইনফেকশনটা অনেক সময় স্কাল বেজে চলে যায় এবং ব্রেইনেও অনেক সময় ব্রেইন অ্যাবসেস, ব্রেইনে ইনফেকশন, মেনিনজাইটিস, ব্রেইনে ইনফেকশন হতে পারে। তো যার ফলে এটা খুবই ডেঞ্জারাস। যদি বিশেষ করে ডায়াবেটিস পেশেন্ট যারা আছে, ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট যারা আছে, তাদের অনেক সময় ফাঙ্গাস ইনফেকশন হয়। এই ফাঙ্গাসগুলো খুব সহজেই স্কাল বেজ বা ব্রেইনের যে নিচের অংশটা আছে সেটা ইরোশন করে ব্রেইনে চলে যেতে পারে। আচ্ছা, আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আবার কথা বলবো। প্রিয় দর্শক, আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠানে? আজকে আমরা কথা বলছি সাইনোসাইটিসের আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর মুশফিকুর রহমান। ডক্টর মুশফিক, আমরা বিরতির আগে কথা বলছিলাম যে কি কি ধরনের আধুনিক অপারেশন আছে এইটা নিয়ে, এবং এটার যে ফলাফলগুলো এবং খুব ভালো অ্যাডভান্টেজগুলো কি সেটা জানলাম।
এবার একটু জানতে চাই যে আমরা তো ভালো দিকটা শুনলাম, এই অপারেশনের কি কোনো প্রতিক্রিয়া বা জটিলতা হতে পারে কিনা পোস্ট অপারেটিভ অপারেশনের পরে? জি, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বা ফেস যেটা আমরা করে থাকি, যে সাইনোসাইটিসের চিকিৎসা বা পলিপের চিকিৎসা বা নাকের ভিতরে যে কোনো প্যাথোলজি টিউমারের চিকিৎসা আমরা সাধারণত সাফল্যের সাথে এই অপারেশনটা করছি। অপারেশনের যে কোনো জানি, আমরা সবাই জানি যে সব অপারেশনে কিছু সাইড এফেক্ট থাকে, রিস্ক থাকে। তো সাইড এফেক্টের মধ্যে কিছু সাইড এফেক্ট হতে পারে যে যেহেতু আমরা চোখের এবং নাকের মাঝখান দিয়ে এই অপারেশনটা করি, চোখে একটু সোয়েলিং হতে পারে, চোখের চারপাশে একটু ফুলে যেতে পারে, বা চোখের চারপাশে একটু কালো হয়ে যেতে পারে, যেটাকে আমরা ইকাইমোসিস বলে থাকি। এছাড়া নাক দিয়ে একটু ব্লিডিং হতে পারে। নাক অপারেশনের পরে, এই অপারেশনের পরে নাকে সাধারণত আমরা নাকে প্যাক দেওয়া থাকে, তবে একটু প্যাকের দিক দিয়ে বা গস করে একটু ব্লিডিং হয়, অনেক সময় রোগীরা ভয় পেয়ে যায়। যেমন আমিও গতকালকে একটা অপারেশন করেছি, তো একটু সামান্য উজিং হচ্ছিল, রোগী ফোন দিয়ে খুব ভয় পেয়ে গেছে যে ওরা বলতেছে ব্লিডিং হচ্ছে। আসলে ব্যাপারটা তা না, একটু উজিং হতে পারে, একটু পানি গড়ায় পড়তে পারে বা ব্লাড মিক্সড পানি বের হতে পারে। এটা একটা রোগীদের কাছে একটা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক সময়। আরেকটা হচ্ছে দেখা যায় যে যেহেতু নাক বন্ধ থাকে, নাক বন্ধ থাকার কারণে দেখা যায় যে চোখ দিয়ে অনেক সময় পানি পড়ে, কারণ চোখেরও ড্রেনটা কিন্তু যেটা নেত্রনালী সেটা কিন্তু নাকে ওপেন হয়। তো নাক যখন আমরা বন্ধ করে রাখবো প্যাক দিয়ে, তখন কিন্তু চোখে দিয়ে পানি আসে, বেশি বেশি চোখ দিয়ে পানি আসে, তখন আবার রোগীরা অনেক সময় ঘাবড়ে যায় যে এটা তো ছিল না, আমার চোখ দিয়ে পানি পড়তেছে। তো এই সাইড এফেক্ট গুলো হতে পারে। এছাড়া কিছু কমপ্লিকেশন আছে, এটা আসলে অনেক সময় হয়, অনেক সময় হয় না। আমরা সাধারণত আমাদের হাতে কম হয়, অনেক সময় ডিফিকাল্ট কেসে হয়ে যায়। যেমন অনেক সময় চোখে যেমন ইনজুরি হতে পারে, এটা খুব রেয়ার। অনেক সময় ব্রেইনে ইনজুরি হতে পারে, যেহেতু আমরা ব্রেইন এবং চোখের মাঝখানে ব্রেইন, এই দুইটা কেস হতে পারে। তবে সাধারণত এই কমন সাইড এফেক্টগুলোর মধ্যে এগুলাই হয়, যে চোখ দিয়ে পানি পড়ে, চোখটা ফুলে যায়, নাক দিয়ে একটু ব্লিডিং হতে পারে। যে কোনো নাকের সার্জারি পরে নাক দিয়ে হালকা ব্লিডিং হতে পারে, উজিং হতে পারে। নাকের চারপাশে এবং এই যেটা দাঁতের উপরের অংশ একটু অবশ লাগতে পারে। এটা আমাদের সার্জারির কমন সাইড এফেক্ট। আচ্ছা, কমন সাইড এফেক্ট এগুলো হতে পারে। তো আমরা বলবো যে এতে ঘাবড়ানোর কিছু নাই, প্যাক খুলে দিলে। হার তো নিশ্চয়ই অনেক বেশি না? জি, এটা হয়তো বা 5-7 দিন থাকতে পারে এই প্রবলেমগুলো, এরপরে এই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে যায়। কিন্তু যেগুলো আপনি বলছেন সিরিয়াস সাইড এফেক্ট, সেগুলো খুব বেশি তো হয় না? না, সেগুলো রেট অবশ্যই কম। সেটা যখন যদি সাইড এফেক্ট হয়, সেটা আমরা ইমিডিয়েট চেষ্টা করি যে এটা রিজলভ করার। তখন যে ধরনের চিকিৎসা সেটার জন্য সেটা সেকেন্ডারি চিকিৎসা করা হয়। জি, আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, এখন আমি জানতে চাই সেটা হচ্ছে যে এই রোগটা যাতে না হয়, মানে সাইনাসের প্রদাহ যাতে না হয় বা সাইনোসাইটিস যাতে না হয়, সেই জন্য কি করা উচিত? জি, সেই জন্য আমরা কিছু অ্যাডভাইস বলবো। এটা হচ্ছে ঘরোয়া টিপস বা হোম রেমেডি। যে সাইনাস প্রিভেন্ট করার জন্য আমি প্রথমেই যেই অ্যাডভাইসগুলো বললাম, যে নেজাল হাইজিন মেনটেন করা। 1 নাম্বার, নেজাল হাইজিন কীভাবে মেনটেন করতে পারি? আমরা বাচ্চাদের ক্ষেত্রে যেটা করতে পারি, আমরা একটু নর্সল ড্রপ বা নর্মাল স্যালাইন ড্রপ পাওয়া যায় বাচ্চাদের, সেই ড্রপটা কিন্তু দিলে কোনো অসুবিধা নেই। আবার ডিকনজেস্টেড নেজাল ড্রপ না, জাস্ট নর্মাল স্যালাইন ড্রপ। এইটা বাচ্চাদের ক্ষেত্রে, অনেক সময় বাচ্চাদের নাক বন্ধ বা স্টাফিনেস সবসময় থাকে, এটা আমরা দিতে পারি নর্মাল স্যালাইন ড্রপ। আচ্ছা, বড়রা কি করতে পারি? ওই যেটা বললাম, যে আধা লিটার হালকা কুসুম গরম পানির মধ্যে কিন্তু 2 চামচ লবণ দিয়ে এই পানিটা টান দিতে পারি, একটু নাকের ভাপ নিতে পারি। পানি ফুটে যে পাত্রটা পাশে রাখলে যে একটু বাষ্প তৈরি হয়, এই ভাবটা আমরা নাক দিয়ে কিন্তু নিতে পারি। এইটা একটা গেল যে প্রিভেন্ট করার জন্য কি করতে পারি। আরেকটা হচ্ছে আমরা অ্যালার্জি, কারো যদি অ্যালার্জি থাকে, কারো যদি ডাস্ট অ্যালার্জি, ধুলাবালিতে অ্যালার্জি থাকে, কারো যদি মাইট অ্যালার্জি থাকে, কোনো খাবারে যদি অ্যালার্জি থাকে, সেগুলো অ্যাভয়েড করতে হবে। ধুলাবালি প্রিভেন্ট করার জন্য আমরা মাস্ক ব্যবহার করতে পারি। কাউকে দেখা যায় যে একটু ধুলাবালি লাগলেই তার হাঁচি শুরু হয়ে যায় এবং পরবর্তীতে রানি নোজ, নাক দিয়ে পানি পড়া শুরু করে। ঠিক আছে, এই প্রবলেমগুলো দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা প্রিভেনশন স্বরূপ মাস্ক ব্যবহার করতে পারি, ধুলাবালি অ্যাভয়েড করতে পারি। বিছনা অনেকে ঝাড়লেই হাঁচি কাশি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বিছনা এই কাজটা আমরা অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, দেখা যায় যে অনেকেই করে কি, শীতকালে আসছে তো ওই কাঁথা বালিশ হঠাৎ করে আলমারি থেকে নামায় এটা ইউজ করা শুরু করে। তো দেখা যায় যে এই লেপ তোষকে অনেক ডাস্ট থাকতে পারে, মাইট থাকতে পারে, সেটার কারণে কিন্তু অ্যালার্জি হয়। আচ্ছা, তো এটা আমরা বলবো যে যখন যদি এরকম হয়, এগুলা রোদে শুকায় ঝেড়ে তারপরে ইউজ করার জন্য। সোজা কথা, ডাস্ট এবং মাইট থেকে দূরে থাকতে হবে। অনেকে বাসায় কার্পেট ইউজ করেন, যাদের অ্যালার্জি সমস্যা আছে, তা আমরা এটা অ্যাভয়েড করতে পারি। এবং কার্পেটে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে, আটকে থাকতে পারে, যার ফলে কিন্তু তার ক্রনিক
কিন্তু একটা অ্যালার্জি হতে পারে। কারো কারো বাসা আছে দেখা যায় যে একটু ময়েস্ট বা ড্যাম হয়ে যায় বাসার দেয়াল, হয়তো আলো বাতাস ঢুকে না, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা বলবো যে এই বাসাটা আলো বাতাস ঢোকার ব্যবস্থা করতে হবে। তো পর্যাপ্ত পরিমাণে বায়ু চলাচল থাকলে এই বাসা ড্যাম হয় না। ড্যাম পরিবেশে বা আর্দ্রতা যখন বেশি হয় তখন কিন্তু অ্যালার্জেন সমস্যা হয়, অ্যালার্জির সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু সাইনোসাইটিস উদ্রেক হয়। তো এইসব জিনিসগুলো যদি আমরা মানতে পারি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অ্যালার্জি থেকে এবং সাইনোসাইটিস থেকে বেঁচে থাকতে পারবো। খাবারের সাথে কোনো সম্পর্ক আছে অ্যালার্জি? হ্যাঁ, খাবারের সাথে অবশ্যই অ্যালার্জি আছে। কিছু কিছু খাবারে, অনেকে সব খাবারে হয় না, কিছু কিছু খাবারে, স্পেসিফিক কিছু খাবারে যদি অ্যালার্জি হয় সেই খাবারটা তো রোগী কিন্তু বুঝতে পারে যে এই খাবারটা খেলেই আমার গায়ে চুলকানি হয়, নাক দিয়ে পানি চলে আসে, সেই খাবারটাই আসলে অ্যাভয়েড করতে হবে। এছাড়া আমরা অ্যালার্জি মানে ফুড অ্যালার্জির কিছু টেস্ট আছে, সেই টেস্ট করে স্পেসিফিক কী কী ফুডে তার অ্যালার্জি আছে সেটা আমরা কিন্তু বের করতে পারি, সেগুলো আমরা অ্যাডভাইস দিতে পারি। আর ইনকমনলি আমরা যেই খাবারে তার অ্যালার্জি হয় সেই খাবারটা আমরা অ্যাভয়েড করতে বলি। আচ্ছা, আপনি অ্যালার্জির টেস্টের কথা বললেন, সেই টেস্টটা আসলে কতটুকু সেন্সিটিভ, মানে এটা কি ধরতে পারে যে আসলে মানুষের কিসে অ্যালার্জি আছে? জি, ফুডের মধ্যে কী কী খাবারে অ্যালার্জি আছে সেটা মোটামুটি একটা লিস্ট আমরা বের করতে পারি যে এইসব খাবারে তার অ্যালার্জি আছে। অনেকে চিজে অ্যালার্জি হয়, অনেকে কিছু কিছু ভেজিটেবল অ্যালার্জি হয়, অনেকে মিল্ক অ্যালার্জি হয়, বেগুনি অ্যালার্জি হয়। তো এই লিস্টটা কিন্তু আমরা যাদের অ্যালার্জি টেস্ট করে আমরা দেখতে পারি যে আসলে কোন কোন খাবারে তার অ্যালার্জি আছে, সেই ফুডগুলো আমরা তাকে অ্যাভয়েড করে চলতে বলি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি তো আধুনিক চিকিৎসার কথা বলতে যে একটা ফেসের কথা বললেন, এছাড়া আর কোনো আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো ব্যবহার সাইনোসাইটিসের জন্য? জি, সাইনোসাইটিসের আধুনিক চিকিৎসার মধ্যে একটা হচ্ছে আপনার ফাংশনাল এন্ডোস্কোপি সাইনাস সার্জারি বা এন্ডোস্কোপ বা ক্যামেরা দিয়ে আমরা যেটা করি, যেটাকে আমরা ফেস বলি। আরেকটা আমরা করে থাকি অনেক সময়, যদি কোনো ফার্দার অন্য কোনো প্যাথোলজি না থাকে সেটাকে আমরা বলি বেলুন সাইনোপ্লাস্টি। যেমন আমাদের করোনারি আর্টারি যখন বন্ধ হয়ে যায় তখন আমরা একটা করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি করি, যে ওই আর্টারিটা আমরা ডাইলেট করে দিই বেলুনের সাহায্যে। তো সাইনাসের ক্ষেত্রেও তাই, সাইনাসের যে রাস্তাটা আছে, সাইনাসের ড্রেইনটা আছে, এই ড্রেনের জায়গাটায় গিয়ে আমরা একটা বেলুনের মতো একটা অংশ দিই এবং এটাকে হোয়াইট করে দিই, যার ফলে সাইনাসের যে ড্রেইনটা হয় এটা একটু ওপেন হয়, এটা একটু বড় হয়ে যায়, সাইনাসটা ড্রেইন করে, যার ফলে সাইনোসাইটিস অনেক ক্ষেত্রে প্রিভেন্ট হয়। তবে সেক্ষেত্রে যদি শুধু সাইনোসাইটিস থাকে, যদি অন্য কোনো প্যাথোলজি থাকে, পলিপ থাকে বা টিউমার থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা করে আর তেমন একটা লাভ হবে না। যদি সাইনোসাইটিস থাকে সেক্ষেত্রে আমরা বেলুন সাইনোপ্লাস্টি করে সাইনাসের যে রাস্তাটা আছে সেটাকে আমরা একটু ওয়াইড করতে পারি, সাইনাসের ড্রেইনটা যেন ঠিক মতো হয়। সেটাও একটা আধুনিক পদ্ধতি, সেটাও ক্যামেরা দ্বারাই করা হয়, এটা ডিভাইসের মাধ্যমে করা হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা দেখি যে সাইনাস এবং পলিপাস এই দুইটা একসাথে সবসময় নাম উচ্চারিত হয়। এমনকি আমরা দেখেছি যে যারা এই যে বিজ্ঞাপন দেন বিভিন্ন রকম, যারা এই যে টোটকা ওষুধ বিক্রি করেন, চিকিৎসা করে, তো কেন এই সাইনাস এবং পলিপাস একটা একসাথে আসে এবং এই বিজ্ঞাপনগুলো দেয়া হয়? জি, আমি এটা যখন যেহেতু বললেন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের নাকের মধ্যে একটা মাংস, ন্যাচারাল মাংস থাকে, যেটাকে আসলে টার্বিনেট বলি। এই টার্বিনেট হচ্ছে নাকে সবসময় থাকে। তো ম্যাক্সিমাম মানুষই বা যারা আসলে কবিরাজি চিকিৎসা করে বা ওই ছোটোখাটো টোটকা চিকিৎসা করে, ওরা যেটা করে যে এইটাকেই ওরা পলিপাস ধরে মানুষকে একটা ভুল ধারণা দেয়। তো ব্যাপারটা কিন্তু তা না। অনেকেই মায়ের বাচ্চারা আমার কাছে নিয়ে আসে যে বাচ্চার নাকে তো পলিপ হয়েছে, তো আমরা যখন দেখি তখন আসলে ওই যে এই যে একটা টার্বিনেট নাকের মধ্যে ন্যাচারালি একটা মাংসের অংশ থাকে দুই দিকে কিন্তু, হ্যাঁ, যেটাকে আমরা ইনফেরিয়র টার্বিনেট বলি। এই টার্বিনেটটা অনেকেরই ফুলা থাকে, অ্যালার্জি বা যারা সাইনাস থাকে তাদের এটা একটু সোলেন হয়ে যায়, ফুলা থাকে। তো এইটাকে পলিপ ভাবার কোনো কারণ নেই। পলিপগুলো হয় একটু হোয়াইটিশ, আর যে একটু সাদা টাইপের পলিপ হয়, আর এই টার্বিনেটে একটু রেডিশ লাল টাইপের হয়। তো এইটাকে ম্যাক্সিমাম মানুষ পলিপাস বলে, এটাকে অ্যাসিড দিয়ে পুরায়, এটাকে কবিরাজি করে, চিকিৎসা করে। তো দুইটা একসাথে আসার কারণ হচ্ছে সাইনোসাইটিস যখন থাকে, আসলে সাইনোসাইটিসের পরবর্তীতেই কিন্তু এই সাইনাস থেকে অনেক ক্ষেত্রে পলিপ তৈরি হতে পারে এবং অ্যালার্জি থেকে অনেক সময় পলিপ তৈরি হতে পারে, যেটাকে আমরা ইথমোডাল পলিপ বলি, অনেক সময় এন্ট্রোকোনাল পলিপ বলি। যার ফলে সাইনাস এবং পলিপ কিন্তু সাইনাসের পরবর্তীতে ইনফেকশন এবং অ্যালার্জি থেকে অনেক সময় পলিপ তৈরি হয় এবং দুইটা একসাথে থাকতে পারে। আচ্ছা, এই জন্যই আসলে সাইনোসাইটিস এবং
পলিপাস একসাথে চলে আসে। তবে আমরা যেটা মানে কনফিউজ যারা অনেকেই নর্মাল মানুষ আছে, যেটা নাকের যে নর্মাল মাংসটাকে পলিপ ধরে ডাক্তারের কাছে চলে যায়, ভয় পেয়ে যায়, সেটা আমি মানা করব যে এইটা আসলে নর্মালি নাকের মধ্যে একটা মাংস থাকে যেটা আমরা টার্বেট বলি, সেটাকে পলিপাস ভাবার কোনো দরকার নেই এবং তার রোগ হয়েছে, তার চিকিৎসা করা লাগবে এরকম ভাবার কোনো দরকার নেই। তার যদি কোনো সমস্যা না হয়, তার যদি নাক বন্ধ না হয়, তার যদি সর্দি না হয়, তাহলে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এটা আস্তে আস্তে বাচ্চা যদি থাকে, বাচ্চা আস্তে আস্তে যখন বড় হয় এটা নর্মাল চলে যায়। আমাদের অ্যালার্জি যখন ঠিক হয়ে যায় তখন আবার এটা নর্মাল হয়ে যায়। তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। জি, কিন্তু একই সাথে এই যে যারা কবিরাজি চিকিৎসা করছেন তাদের এই চিকিৎসার ভয়াবহতা সম্পর্কে যদি একটু বলেন। জি, অনেকেই যারা ওখানে যাচ্ছেন, জি অনেকেই আছে যে কবিরাজি চিকিৎসা বা অ্যাসিড দিয়ে চিকিৎসা করে। ম্যাক্সিমাম যেটা করে ওরা, এই যে টার্মিনেটটা আছে, মাংস বের আছে, এখানে ওরা কি করে অ্যাসিড লাগায়। অ্যাসিড লাগালে যেটা প্রাথমিকভাবে যেটা হয়, অ্যাসিড লাগালে জায়গাটা কমে যায়, পুড়ে যায়, কিন্তু এর ভয়াবহতা আছে। এর ভয়াবহতার মধ্যে একটা জিনিস হচ্ছে অ্যাসিড অবশ্যই খারাপ, নাকের মধ্যে বার্ন হয়ে যায়, পুড়ে যায় জিনিসটা। যেটা পরবর্তী যেটা হয় সেটা মানুষ অনেকেই আসে ব্লিডিং নিয়ে আসে, ওই জায়গাটা ক্ষত হয়ে যায়, এই জায়গাটা ব্লিডিং নিয়ে আসে, রক্তপাত হতে থাকে, রক্ত বন্ধ হচ্ছে না, এটা নিয়ে অনেকে আসে। আর এটা হচ্ছে এই জায়গাটা যখন অ্যাসিড হয়ে যায়, নাক ক্রাস্টিং হয়ে যায়, এই জায়গাটা ইনফেকশন হয়ে যায়, এইটা নাক তখন আরও বন্ধ হয়ে যায়, এই প্রবলেমটা নিয়েও আরেকটা আসে। আরেকটা হচ্ছে অ্যাসিড পরবর্তীতে যেটা সবচেয়ে খারাপ, সেটা হচ্ছে নাকটা কিন্তু লেগে যায়। নাকের ভিতরে জায়গা এমনিই কম, যার ফলে নাকের যে দুই অংশ থাকে, নাকের সেপ্টাম, হাড় এবং নাকের যে মাংসটা আছে টার্মিনেট, এটা অনেক সময় লেগে যায়, যেটাকে আমরা সাইনিকিয়া বলি। এই প্রবলেমটা নিয়েও কিন্তু সেক্ষেত্রে কি বন্ধ হয়ে যায় নাক পুরোপুরি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এই সব অনেক কমপ্লিকেশন নিয়ে সাইনাস এই চিকিৎসাগুলোর কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসে। পরবর্তীতে আমাদের আসলে সার্জিক্যাল অথবা চিকিৎসা দিয়ে, মেকানিক্যাল চিকিৎসা দিয়ে আমরা এটা চিকিৎসা করে থাকি। আচ্ছা, আমরা আসলে একদম শেষের দিকে, আপনি যদি শেষ 2 মিনিট আমাদের হাতে আছে, তো আপনি যদি সাইনোসাইটিস সম্পর্কে আমাদের রোগীদেরকে কিছু সচেতনমূলক কিছু বলেন। সেক্ষেত্রে আমরা বলবো যে সাইনোসাইটিস নিয়ে ভয়ের কিছু নাই। সাইনোসাইটিস প্রাথমিকভাবে চিকিৎসা করলে এর চিকিৎসাটা খুবই সহজ। ঘরে বসেই আমরা কিন্তু ওই যে একটু আগেই যেটা বললাম, ঘরে বসেই কিন্তু সাইনোসাইটিস চিকিৎসা করতে পারি। প্রাথমিকভাবে আমরা এই নাকটা ওয়াশ করতে পারি। প্রাথমিকভাবে আমরা যেই খাবারগুলোতে অ্যালার্জি হয় সেই অ্যালার্জিগুলো প্রিভেন্ট করতে, দূরে থাকতে পারি। ধুলাবালি থেকে আমরা দূরে থাকতে পারি এবং ডাস্ট মাইট এবং বাসায় যে কার্পেট ব্যবহার করি সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। আমরা বাসাটাকে আমরা ড্রাই রাখতে পারি, যার ফলে আমরা যেন অ্যালার্জি না হয়, আমাদের যেন সাইনোসাইটিস না হয়। অনেকের দেখা যায় যে স্ট্রাকচারালি নাকের হাড় বাঁকা থাকে, এটা নিয়ে অনেকেই চলতে থাকে। আমরা বলবো যে প্রাথমিকভাবে যদি নাকের হাড় বাঁকা, নাকে পলিপ থাকে, সেটা প্রাথমিকভাবে যদি আপনি চিকিৎসা করে ফেলেন, তাহলে কিন্তু এই সাইনোসাইটিস বা পরবর্তীতে পলিপ, পরবর্তীতে এই মেজর কোনো সমস্যা, অনেকগুলো সমস্যার সমাধান করা সম্ভব। তো আমরা বলবো যে সাইনোসাইটিস যদি হয়, আপনার ঘরে বসে না থেকে প্রাথমিক চিকিৎসাটা কিছু আমরা অ্যাডভাইস দিয়ে দিচ্ছি, এই চিকিৎসাগুলো নেন এবং তারপরে যদি ভালো না হয় তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে প্রাথমিক চিকিৎসাটা নেন। প্রাথমিক চিকিৎসা নিলে অন্ততপক্ষে আমরা বুঝতে পারি যে তার কি সাইনোসাইটিস আছে নাকি তার কোনো অ্যাডভান্স কেস আছে, তার কোনো ভিতরে টিউমার আছে কিনা, পলিপ আছে কিনা, সেগুলো আমরা দেখতে পারি। যার ফলে কিন্তু প্রথম দিকে যে চিকিৎসাটা নেয় তাহলে কিন্তু রোগী অনেক সময় কমপ্লিকেশন থেকে, যেমন ইনফেকশনগুলো ছড়ায় যাওয়া থেকে বেঁচে থাকতে পারে। জি, ডক্টর মুশফিকুর রহমান, অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ। আগামী দিন হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনার সাথে কথা হবে। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।